সুপ্রিয় ছাত্রছাত্রী, আজ দেশের এই সংকটময় মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবং আমাদের অধ্যক্ষ স্যারের অনুপ্রেরণায় আমরা আজ অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছি। আমি যে বিষয়টি তোমাদের আজ পাঠদান করতে চাই সেটা ছিল যুক্তিবিদ্যা প্রথম পত্রের সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়টি আমি আগেই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু করোনা ভাইরাস দেশে বিস্তার লাভ করার জন্য আমরা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিলাম। সেজন্য তোমাদের আমি পাঠ দিতে পারি নাই। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমরা দেখি সপ্তম অধ্যায়ে কি ছিল। সপ্তম অধ্যায় ছিল আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি। এই অধ্যায়ে আমরা এখন যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো হলো আরোহ অনুমান কি, আরোহ অনুমানের বৈশিষ্ট্য, আরোহ অনুমানের প্রকারভেদ। তো আরোহ অনুমান কি এই প্রসঙ্গে যেতে গেলেই প্রথমেই আমাকে একটু পিছনে যেতে হবে, কারণ আরোহ শব্দটি অনুমানের সাথে সংযুক্ত। এই জন্যে আমরা পঞ্চম অধ্যায়ে যে বিষয়টি শিখেছিলাম অনুমান, সেই অনুমান সংক্রান্ত ধারণাটা একটু স্মরণ করে দিতে চাই। অনুমান ছিল হচ্ছে জ্ঞাত বিষয়ের মাধ্যমে অজ্ঞাত বিষয়ে গমন করা। এই জ্ঞাত বিষয়টি মাধ্যমে আমরা যখন অজ্ঞাত বিষয়ে গমন করব, তখন সেই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হচ্ছে অনুমান। কোনো জানা বিষয়ের মাধ্যমে আমরা যখন অজানায় গমন করব, আমরা যখন অজানায় উপস্থিত হব, তখন এটাই হবে অনুমান। আমরা যখন কোনো সত্য বাস্তবতার নিরিখে আমরা এগোবো এবং সেটা কতটুকু সত্য এটা জানার চেষ্টা করব, তখন সেই বিষয়টি হবে অনুমান। এই অনুমান বা ইনফারেন্স উদাহরণ দিতে গিয়ে বলা যায় এভাবে: সকালে ঘুম থেকে উঠে আমি দেখলাম যে আমাদের উঠান রাস্তাঘাট ভেজা। আমি ধারণা করতে পারি যে রাতে বৃষ্টি হয়েছে। এই বিষয়টি হলো অনুমান। দূরে কোথাও ধোঁয়া দেখে আমি ধারণা করতে পারি ওখানে আগুন আছে। এই বিষয়টি হলো অনুমান। এই অনুমান প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল। একটা ছিল হচ্ছে অবরোহ, আরেকটি হচ্ছে এই আরোহ, যেটা আজকের পাঠ। তো অবরোহটা একটু স্মরণ করে দিই। অবরোহটা হচ্ছে সার্বিক জ্ঞানের মাধ্যমে যখন আমরা বিশেষ জ্ঞানে উপনীত হই। সার্বিক কোনো জানা বিষয়ের মাধ্যমে আমরা যখন বিশেষ জানা বিষয়ে গমন করি, সার্বিক কোনো জ্ঞাত বিষয়ের মাধ্যমে আমরা যখন বিশেষ জ্ঞাত বিষয়ে আমরা উপস্থিত হই, এরকম কোনো বিষয়কেই আমরা অবরোহ অনুমান বলি। সেটা কিভাবে? যেমন সার্বিকভাবে আমরা জানি যে সকল মানুষ মরণশীল। এভাবে আমি যখন কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করব, যেমন যখন বলবো রাসেল হয় একজন মানুষ, আমরা সিদ্ধান্ত নিতেই পারি হচ্ছে রাসেল হয় মরণশীল। তাহলে সকল মানুষের ধারণাটা
একটা সার্বিক ধারণা। এই সার্বিক ধারণা থেকে রাসেল নামক একজন বিশেষ ব্যক্তির বেলায় বিষয়টি আমরা, রাসেল একজন মানুষ, এই ধারণাটা করলাম। এরপর ওখান থেকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে তাহলে রাসেলও মানুষই। পাশাপাশি আমরা এটাও বলতে পারি, আরও উদাহরণ নিতে পারি যে সকল পাখি হয় দ্বিপদ, তাহলে কোকিল হয় একটি পাখি, সেজন্য আমরা বলতে পারি যে কোকিল হয় দ্বিপদ। এভাবে এই যে সার্বিক বিষয় থেকে আমরা যখন কোনো বিষয়ে আসব, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই বলা হয়েছে অবরোহ অনুমান। এর ঠিক বিপরীত যে বিষয়টা আছে সেই বিষয়টি হচ্ছে আরোহ, যা এখনই আমরা আলোচনা করব। তাহলে আরোহ কি আমরা এবার শুরু করতে পারি। আরোহ হচ্ছে এমন একটি বিষয়, সেটা হচ্ছে বিশেষ বিশেষ জ্ঞানের মাধ্যমে আমরা যখন সার্বিক জ্ঞানে উপনীত হই। বিশেষ বিশেষ জ্ঞানের মাধ্যমে আমরা কিভাবে সার্বিক জ্ঞানে উপনীত হই? বিশেষ বিশেষ জানা বিষয়ের মাধ্যমে আমরা যখন সার্বিক জানা বিষয়ে উপনীত হই, বিশেষ বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে আমরা যখন বিশেষ অভিজ্ঞতায়, সার্বিক অভিজ্ঞতায় উপনীত হই, তখন সেই বিষয়টিকেই বলা হয়েছে আরোহ। উদাহরণটা আমরা এভাবে নিতে পারি যে এখানে যে উদাহরণটা দিয়েছি, যেমন টিয়া পাখি হয় দ্বিপদ, ময়না পাখি হয় দ্বিপদ, কোকিল পাখি হয় দ্বিপদ, অতএব সকল পাখি হয় দ্বিপদ। এরকম ভাবে আমরা বলতে পারি যে এটা টিয়া পাখি দ্বিপদ, ময়না পাখি হয় দ্বিপদ, কোকিল পাখি হয় দ্বিপদ। প্রত্যেকটা পাখির বিশেষ বিশেষ জ্ঞান আমি নিয়ে আমি একটা সিদ্ধান্তে উপনীত হলাম সকল পাখি হয় দ্বিপদ। তাহলে বিশেষ বিশেষ জানা বিষয়ের মাধ্যমে আমরা সার্বিক জানায় উপনীত হলাম। এই বিষয়টি হচ্ছে আরোহ। আমরা আমাদের প্রতিষ্ঠানের মাঠে একটি ঘোড়া দেখলাম যেটা চতুষ্পদ। আবার আমি যখন বাড়িতে গেলাম তখন আমার বাড়ির পাশের রাস্তাটি দিয়ে একটি ঘোড়া যাচ্ছে, সেটা চতুষ্পদ। আবার আমি যখন খুলনায় বেড়াতে গেলাম তখন আমি একটা ঘোড়া দেখলাম, সেই ঘোড়াটিও চতুষ্পদ। আমি এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে সকল ঘোড়া হয় চতুষ্পদ। এভাবে আমরা আরোহের নানা প্রকার উদাহরণ আমরা দিতে পারি। বিষয়টা হলো যে আমাদের এই থিমটা বা এই মূল বক্তব্যটুকু থাকতে হবে যে আমরা বিশেষ বিশেষ জ্ঞানের মাধ্যমে আমরা সার্বিক জ্ঞানে উপনীত হব, তাহলেই আমাদের আরোহের আমরা অবলোকন করতে পারব। আমরা সংজ্ঞা আকারে একটু দেখি। এখানে আছে বিশেষ থেকে সার্বিকে গমন, আছে নির্দিষ্ট থেকে অনির্দিষ্টে গমন, আছে নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করার যে প্রক্রিয়া তাকে আরোহ বলে। এই উদাহরণের মাধ্যমে আমরা এটা সহজেই, সংজ্ঞা থেকে আমরা সহজেই বুঝে নিতে পারছি যে আমাদের উদাহরণের যে বিষয়গুলো এখানে উল্লেখিত হলো সেটা একেবারেই মিল আছে, পুরোপুরি মিল আছে। তাহলে আমরা এবার দেখব যে এই যে আরোহর যে প্রক্রিয়াটা বা আরোহ অনুমান, যেটা এই আরোহ অনুমানের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা কি কি বৈশিষ্ট্য রয়েছে। আমরা এখানে 8টা বৈশিষ্ট্যের লক্ষ্য করতে পারছি। আরেকটা বৈশিষ্ট্যের ভিতরে
প্রথমত যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে সিদ্ধান্ত সর্বদা সার্বিক যুক্তিবাক্য হয়। সিদ্ধান্ত সর্বদা সার্বিক যুক্তিবাক্য হয়। সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য কিভাবে হয়? আমরা এখানে যে উদাহরণটি আমরা লেখা আছে সেটা উপরের বাক্যগুলো টিয়া পাখি হয় দ্বিপদ, ময়না পাখি হয় দ্বিপদ, কোকিল পাখি হয় দ্বিপদ, এই বাক্যগুলো সবই হচ্ছে আশ্রয় বাক্য বলা হয়। আর অতএব দিয়ে যে বাক্যটা শেষে লেখা হয়েছে এইটাকে বলা হয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি সকল পাখি হয় দ্বিপদ, এটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। আমরা জানি যে যখন কোনো বাক্যে উদ্দেশ্য বিধেয় থাকে এবং মাঝে একটি সংযোজক থাকে, আমরা জানি যে এই বাক্যটা হয় কি একটি সংযোজক, হয় শব্দটি একটি সংযোজক। এই জন্য বাক্যটি হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। তাহলে প্রথম বৈশিষ্ট্যের সাথে আমাদের এই উদাহরণের পুরোপুরি মিল আছে। সিদ্ধান্ত সর্বদা সার্বিক যুক্তিবাক্য হয়। আমরা তৃতীয় অধ্যায়ে যুক্তিবাক্য সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে যুক্তিবাক্য কাকে বলে বা যুক্তিবাক্যের যে শ্রেণী বিভাগগুলো ছিল সেটা আমরা দেখেছিলাম। সেখানে যুক্তিবাক্যের এই ধরনের সংজ্ঞায় যখন কোনো বাক্যের সার্বিকের উল্লেখ করা হয় তখন সেই সার্বিক কথাটা যখন থাকে কোনো বাক্যের সাথে তখন সেই বাক্যটি হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। এরপরে হচ্ছে 2 নম্বরে আছে হচ্ছে সিদ্ধান্ত সংশ্লেষক যুক্তিবাক্য হয়। আমরা যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ সেই একই কথা তৃতীয় অধ্যায়ে আমরা যেটা পড়ে এসেছিলাম একটু স্মরণ করতে হবে তোমাদের। তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যের 2 ভাগে ভাগ করা যায়। সেই 2টি ভাগ ছিল, একটা হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য, একটা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। এই বিশ্লেষক যুক্তিবাক্য এবং সংশ্লেষক যুক্তিবাক্য আমরা একটু তোমাদের বলে আসি আমি। সেখানে কি ছিল? সেখানে বিষয়টা ছিল এরকমই যে পদের জাত্যার্থের উল্লেখ থাকলেই সেই বাক্যটি হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য। কোনো পদের জাত্যার্থের উল্লেখ থাকা মানেই সেই বাক্যটিকে বলা হয় বিশ্লেষক যুক্তিবাক্য। তাহলে যখনই জাত্যার্থর বিষয়টি আসবে সেই জাত্যার্থটা আবার কি? তাহলে জাত্যার্থটা ছিল হচ্ছে কোনো পদের মৌলিক বা আবশ্যিক গুণ বা গুণাবলী। এই মৌলিক বা আবশ্যিক গুণ বা গুণাবলী যখন কোনো বাক্যে উল্লেখ করা হয় তখন সেই বাক্যটিকেই বলা হয়েছে বিশ্লেষক যুক্তিবাক্য। সেই বাক্যটিকেই বলা হয় বিশ্লেষক যুক্তিবাক্য। যেমন মানুষ একটি পদ, এই মানুষ পদের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। যখনই আমরা বলবো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব তখনই বাক্যটি হয়ে যাবে হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য। কিন্তু আমাদের এখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা সংশ্লেষক যুক্তিবাক্য হয়। এখানে এই যে বাক্যটি সকল পাখি হয় দ্বিপদ, এটা একটি সংশ্লেষক যুক্তিবাক্য। তাহলে সংশ্লেষক যুক্তিবাক্য কি? সংশ্লেষক যুক্তিবাক্য বলতে বোঝায় হচ্ছে জাত্যার্থ বহির্ভূত কোনো গুণের উল্লেখ থাকবে। যখনই কোনো যুক্তিবাক্যে জাত্যার্থ বহির্ভূত কোনো গুণের উল্লেখ থাকবে তোমরা তখনই সেটাকে বুঝে নেবে যে বাক্যটি হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। জাত্যার্থ অর্থাৎ ওই বাক্যে যে পদের উল্লেখ করা হবে সেই পদের মৌলিক বা আবশ্যিক কোনো গুণ বা গুণাবলী থাকবে না। সংশ্লেষক যুক্তিবাক্যে
কখনোই, আমি আবারও বলছি, সংশ্লেষক যুক্তিবাক্যে কখনোই ওই যে পদটির উল্লেখ করা হবে ওই পদের মৌলিক বা আবশ্যিক গুণ বা গুণাবলী থাকবে না। এমন একটি গুণ থাকবে যে গুণ যাত্রার্থ বহির্ভূত। ঠিক সেরকম আমরা এখানে দেখতে পারি যে সকল পাখি হয় দ্বিপদ। এখানে এই পাখি পদটির দ্বিপদ গুণটি আবশ্যিক গুণ নয়। এই জন্যে এই যুক্তিবাক্যটিকে বলা হয়েছে সংশ্লেষক যুক্তিবাক্য। তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি বা স্মরণ করতে পেরেছি যে আমরা তৃতীয় অধ্যায়ে সংশ্লেষক এবং বিশ্লেষক যুক্তিবাক্যের যে বিষয়টি পড়ে এসেছিলাম। এখন আমরা এবার যাব হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্যে। আরোহ অনুমান বাস্তব ঘটনা নিরীক্ষণ নির্ভর। আরোহ অনুমান বাস্তব ঘটনা নিরীক্ষণ করে। আরোহ অনুমানের সংজ্ঞাটাই হচ্ছে বাস্তব ঘটনাভিত্তিক বা বিশেষ বিশেষ জ্ঞান লাভের মাধ্যমে। আর বিশেষ বিশেষ জ্ঞান লাভ করতে গেলেই আমাদের বাস্তব ঘটনাকেই আমাদের নিরীক্ষণ করতে হবে, বাস্তব ঘটনাকেই আমাদের জানতে হবে। আমরা বিশেষ বিশেষ জ্ঞান লাভ করেই তবেই না আমরা সার্বিক জ্ঞানে উপনীত হব, যে কথাটা আমাদের আরোহ সংজ্ঞায় বলা হয়েছে। তাহলে আমরা যদি নিরীক্ষণ না করি তাহলে আমরা সার্বিক জ্ঞানে কখনোই উপনীত হতে পারবো না। আমরা অবশ্যই বিশেষ বিশেষ জ্ঞানের মাধ্যমে, বিশেষ বিশেষ ঘটনা নিরীক্ষণের মাধ্যমেই আমরা একটা সার্বিক ঘটনায় উপনীত হব। এরপরে আসি আমরা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য বলেছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আরোহ অনুমানে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয় সেটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে আমাদের জানতে হবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কি। আমরা সবসময় প্রকৃতির সাথে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করতে হয়, প্রকৃতির সাথেই আমাদের চলতে হয়। প্রকৃতির আলো বাতাস, চন্দ্র সূর্য সবই প্রকৃতির সাথে বিদ্যমান। এই প্রকৃতির একটা নিয়ম বিদ্যমান। প্রকৃতি সবসময় নিয়মের অধীনে চলে। সেই নিয়মটি কি? প্রকৃতি যে নিয়মের অধীনে চলে সেটাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। যেমন প্রকৃতি ইতিপূর্বে যে ধরনের পরিস্থিতিতে যে ধরনের আচরণ করেছিল, আজও সেই ধরনের পরিস্থিতিতে সেই ধরনের আচরণ করবে। এইটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। যদি ইতিপূর্বে সিডর নামক যে ঘূর্ণিঝড় আমাদের দেশে হয়েছিল, যে ধরনের আবহাওয়া বিরাজমান করেছিল, যে ধরনের পরিস্থিতিতে সিডর নামক ঘূর্ণিঝড় হয়েছিল, আজও যদি সেই ধরনের আবহাওয়া বিরাজ করে, আজও যদি প্রকৃতি সেরকম বিরূপ হয়ে যায়, তাহলে সেই একই ধরনের সিডর নামক মতো ঘূর্ণিঝড়ও আজও হতে পারে। এই যে প্রকৃতি সবসময় একই নিয়মে চলে। যে পরিস্থিতিতে, আবারও একটা উদাহরণ বলি, যে পরিস্থিতিতে গতকাল বৃষ্টি হয়েছিল, আজও যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়, আজও বৃষ্টিপাত ঘটতে পারে বা ঘটবে। এই যে একটা নিয়মের অধীনে প্রকৃতি চলে, প্রকৃতি কখনো নিয়মকে লঙ্ঘন করে না, এইটাকেই বলা হয় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আর আমাদের এখানকার উদাহরণেও আমরা দেখব যে কতগুলো টিয়া, ময়না, কোকিল পাখি তাদের দ্বিপদ বলা হয়েছে। এর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সকল পাখি হয় দ্বিপদ। এটা আমরা জানি। প্রকৃতিরই সৃষ্টি, প্রকৃতির সাথে এটা বিদ্যমান, এটা কোনোভাবেই প্রকৃতির বাইরে নয়। এরপরে আসি হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য। এখানে লিখেছি কার্যকারণ নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের জানতে হবে কার্যকারণ নীতিটা কি। কার্যকারণ নীতি হচ্ছে সেই বিষয়টি, যে বিষয়টি প্রত্যেকটি
কার্যের একটি কারণ থাকে। কারণ ছাড়া কোনো ঘটনা ঘটতে পারে না, কার্য ঘটতে পারে না। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যা কোনো কারণ ছাড়া সংগঠিত হয়েছে। তাহলে প্রত্যেকটি কার্যের একটা কারণ আছে, এটি হচ্ছে কার্যকারণ নীতি। আমাদের যখন এখানে দেখা গেছে যে উদাহরণটা নেওয়া হয়েছে, সেই উদাহরণ কার্যকারণ নীতির ভিত্তিতেই এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 6 নম্বর বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমন করা হয়। আমরা আরোহ অনুমানের যে সংজ্ঞা প্রথমেই তোমাদের আমি বললাম, সেখানে জ্ঞাত সত্যের মাধ্যমে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার কথা বারে বারে বলেছি। এটাই আবার বৈশিষ্ট্য আকারে এখানে আমরা অবশ্যই আরোহ অনুমান, আমাদের জ্ঞাত মানে হচ্ছে জানা, অজ্ঞাত মানে হচ্ছে অজানা। আমরা অবশ্যই আমাদের জানা বিষয়ের মাধ্যমে আমরা ধীরে ধীরে আমরা অজানা বিষয়ে গমন করি। আমরা বিশেষ বিশেষ জানা জ্ঞানের মাধ্যমে আমরা সার্বিক জানা জ্ঞানে আমরা উপনীত হই। এটাই হচ্ছে আরোহ অনুমানের অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে 7 নম্বর যে বৈশিষ্ট্যটা, আরোহমূলক লম্ফ থাকে। আমাদের জানতে হবে যে আরোহমূলক লম্ফটা কি। আরোহমূলক লম্ফটি হচ্ছে, আমরা বিষয়টা এখানে ভালো করে সবাই একটু খেয়াল করব। এখানে আরোহমূলক লম্ফ কোনো একটি ধাপ বা স্তরকে অতিক্রম করা। আমরা এখানে যে উদাহরণটি দিয়েছি, সেই উদাহরণটিতে আবারও আমি বারবার যেহেতু খেয়াল করতে বলছি এই কারণে যে উদাহরণটার দিকে তাকালে, বৈশিষ্ট্যগুলোর তাকালে মিলিয়ে নিলে বিষয়গুলো অতি সহজে বোঝা যাবে। এখানে আমরা 3টি পাখির কথা বলেছি, টিয়া, ময়না, কোকিল। টিয়া, ময়না, কোকিল দ্বিপদ, সিদ্ধান্ত নিয়েছে সকল পাখি হয় বিপদ। এই বিষয়টা হচ্ছে, এই যে 3টি পাখির উদাহরণ দিয়েই আমি হঠাৎ করে পৃথিবীর সকল পাখির কথাই বলে দিলাম। এই যে একটা বিশাল ধাপ বা স্তরকে অতিক্রম করলাম, একটা জাম্প দিলাম, একটা লাফ দিলাম, এই লাভটাকেই বলা হয়েছে বা এই স্তর অতিক্রমটাকেই বলা হয়েছে আরোহত্বক লম্ফ বা লম্ফন। এই আরোহত্বক লম্ফ আরোহের বিশেষ অন্যতম একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা অবশ্যই আমাদের ভালো করে মনে রাখতে হবে। আমি আবারও বলি যে আমরা যখন গ্রামের রাস্তায় হেঁটে চলে বেড়াই, বৃষ্টি হলে রাস্তার যেখানে একটু নিচু আছে সেখানে একটু কাদা হয়। কাদা হলে দেখা যায় যে আমি একটা বা দুইটা স্তরকে যদি আমি বাদ দিয়ে পাটা দিই, তাহলে আমার পাটায় কাদা লাগবে না। আমরা তখন কি করি, একটু জাম্প দিই, একটা লাফ দিই। এই জাম্প বা লাফ বা এই যে ধাপটা আমি অতিক্রম করলাম, এই ধাপটাকে অতিক্রম করাটাকেই বলা হচ্ছে আরোহত্বক লম্ফ বা লম্ফন। এটা আরোহের একটি অন্যতম বৈশিষ্ট্য। তো আমরা আরো একটা উদাহরণ নিতে পারি যে রাম, শ্যাম, যদু, মধু মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে রাম, শ্যাম, যদু, মধু প্রত্যেকটি ব্যক্তির মৃত্যু আমরা দেখলাম, ঠিক আছে, কিন্তু আমরা যখনই সকল মানুষের মরণশীলতার কথা এখানে বলছি, তখন সব মানুষকে আমরা আসলে মরতে দেখি না, কিন্তু আমরা জানি মরণশীল, বা পৃথিবীর সব মানুষকে আমরা বলি মরণশীল। এই যে কয়েকজন মানুষের বাস্তব দৃষ্টান্ত বা কয়েকজন মানুষের বিশেষ বিশেষ জ্ঞান মৃত্যু সম্পর্কে নিয়েই আমরা সব মানুষ সম্পর্কে বলছি যে সকল মানুষ হয় মরণশীল। এই যে বিশেষ থেকে সার্বিকে গমন করার যে একটা ধাপকে আমরা অতিক্রম করলাম, এইটাকে বলা হচ্ছে আরোহত্বক লম্ফ বা লম্ফন। এরপরে হচ্ছে আমাদের সর্বশেষ যে বৈশিষ্ট্যটা এখানে আছে,
আমি লিখেছি সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়। সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবেই, কারণ হচ্ছে আরোহের সংজ্ঞাই বারে বারে বলা হয়েছে যে বিশেষ বিশেষ জ্ঞানের মাধ্যমে সার্বিক জ্ঞানে উপনীত হতে হবে। তা আমি যখন বিশেষ বিশেষ যুক্তি বাক্যগুলো নিব বা তখন যেমন এখানে নেওয়া হয়েছে টিকায় পাখি হয় দ্বিপদ, ময়না পাখি হয় দ্বিপদ, কোকিল পাখি হয় দ্বিপদ, এটা হচ্ছে এইগুলোকে বলা হয়েছে আশ্রয় বাক্য। আর সকল পাখি হয় দ্বিপদ এটাকে হচ্ছে সিদ্ধান্ত। তাহলে এই বিশেষ বিশেষ যে পাখিগুলোর কথা বলা হয়েছে, এটা যেহেতু বিশেষ বা একটি পাখির কথা বলা হয়েছে, এই জন্য এটার ব্যাপকতা অনেক কম। কিন্তু আমি যখন সার্বিক মানে সকল পাখির কথা বলছি, সার্বিকভাবে বলছি, তখন এর ব্যাপকতা অনেক বেশি। এই জন্য বলা হয়েছে যে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে সবসময় বেশি ব্যাপক হয়। তাহলে আমরা উদাহরণের সঙ্গে এবং আমি যে উদাহরণগুলো তোমাদের আলোচনা করলাম, এই উদাহরণের সঙ্গে তোমরা সবাই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে পড়বে, তাহলে তোমাদের বৈশিষ্ট্যগুলো সবসময় মাথায় থাকবে এবং সংজ্ঞাটাও তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে হচ্ছে আমাদের আরোহের প্রকারভেদ। আরোহ কত প্রকার, কি কি আমাদের জানতে হবে। আরোহ হচ্ছে প্রধানত দুই প্রকার। এখানে আমি দেখিয়েছি ছকের মাধ্যমে। আরোহ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহ তিন প্রকার, অপ্রকৃত আরোহ তিন প্রকার। প্রকৃত আরোহ আমরা দেখি প্রথমত হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, দ্বিতীয়ত অবৈজ্ঞানিক আরোহ, তৃতীয়ত সাদৃশ্যমূলক অনুমান। অপ্রকৃত আরোহ তিন প্রকার, সেটাই আমরা দেখি। প্রথমত পূর্ণাঙ্গ আরোহ, দ্বিতীয় যুক্তি সাম্যমূলক আরোহ, তৃতীয় ঘটনা সংযোজন। এখন আমাদের বুঝতে হবে যে এই আরোহের প্রকারভেদে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ কি। প্রকৃত আরোহটা হচ্ছে যে আরোহের মূল বৈশিষ্ট্য বলা হয়, যেটা অন্যতম বৈশিষ্ট্য যেটা বলা হয়, আমি আলোচনায় বারে বারে বলেছি আরোহত্ব, লম্ফন বা লম্ফ। এই আরোহত্ব, কুলম্ফন বা লম্ফ যে আরোহে উপস্থিত থাকে, সেই আরোহটিকে বলা হয় প্রকৃত আরোহ। তো এখানে যে প্রকৃত আরোহের তিন প্রকার, এই তিন প্রকারের ভিতরেই আরোহত্ব, কুলম্ফ বা লম্ফন উপস্থিত আছে। কিন্তু অপ্রকৃত আরোহে আরোহত্ব, কুলম্ফন বা লম্ফ উপস্থিত থাকে না। এই জন্যেই এটাকে বলা হয়েছে অপ্রকৃত আরোহ। এখানে যে তিনটা পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন, এই তিনটা আরোহে আরোহত্ব, লম্ফ বা লম্ফন অনুপস্থিত। সেটা আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের আরো আলোচনা আসবে, তখন বিস্তারিত দেখা যাবে। তারপরেও আমি একটু সংক্ষেপে তোমাদের বলে যাচ্ছি, সেটা হচ্ছে এভাবেই যে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান, এই তিনটি প্রকৃত আরোহের ভিতরেই যে বিষয়গুলো বিদ্যমান, সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ সবসময় আমাদের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভর করেই সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। এইটাকে বলা হয়েছে বৈজ্ঞানিক আরোহ। আমি আবারও বলি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতির উপর নির্ভর করে যে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য গ্রহণ করা হয়, সেটাকে বলা হয়েছে বৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে আমাদের যে বিষয়টা থাকবে, সেখানে কার্যকারণ নিয়ম থাকবে না,
শুধুমাত্র থাকবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা একানুবর্তী অবাধ অভিজ্ঞতা। এর ভিত্তিতে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করব সেটাকে বলা হয়েছে অবৈজ্ঞানিক আরোহ। সাদৃশ্যমূলক অনুমান, সাদৃশ্যের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করব, সাদৃশ্য মানে হচ্ছে মিল, এই মিলের ভিত্তিতে, একাধিক মিলের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করব সেটা আমরা সবার বেলায় সেই বিষয়টি প্রযোজ্য মনে করব। এটি হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। এই তিনটি হচ্ছে প্রকৃত আরোহ। আবার অপ্রকৃত আরোহ হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসম্মূলক আরোহ, ঘটনা সংযোজন। পূর্ণাঙ্গ আরোহ যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, এই বিষয়টা গুরুত্বপূর্ণ হলেও বিষয়টিতে হচ্ছে ওখানে কোনো ধাপ বা স্তর অতিক্রম নাই। বিষয়টি এরকমই, একটি উদাহরণের সাহায্যেই বুঝে নিতে পারবে। একটি ঝুড়িতে 100টি আম রাখা আছে। ওই 100টি আমের প্রত্যেকটি আম টেস্ট করে তারপরেই বলতে পারবে যে ওই ঝুড়ির সকল আম মিষ্টি। তার মানে প্রত্যেকটা দৃষ্টান্ত তুমি যাচাই করে তারপর হচ্ছে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সার্বিক বিষয়ে। এই জন্যে এইটাকে অপ্রকৃত আরোহ বলা হয়েছে। যুক্তিসম্মূলক আরোহ, একটি যুক্তিকে দিয়ে যদি একটি বিষয়কে প্রমাণ করা যায় তাহলে ওই যুক্তিটা দিয়ে সমস্ত একই জাতীয় সমস্ত বিষয়কে প্রমাণ করা যাবে, এটাকেই বলা হচ্ছে যুক্তিসম্মূলক আরোহ। ঘটনার সংযোজন হচ্ছে আমরা